দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 10:30টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ 19 সদস্যের একটি দলও রয়েছে। রোববার সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে দুই প্রধানের। বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলন করবেন। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 14 থেকে 17 ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন তিনি। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। এ বিষয়ে র্যাবকে বিলুপ্তির সুপারিশ করে প্রধান উপদেষ্টা বরাবর একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। এ পর্যন্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করে প্রাথমিক এই প্রতিবেদন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক এনটিএমসির মহাপরিচালক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও মনিরুল ইসলামের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। গুমের শিকার অনেকের উপরই ভয়াবহ নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী। আরও বলেন, ভুক্তভোগীরা এখনও অমানসিকভাবে অসুস্থ। এছাড়া গুম সংক্রান্ত বাকি কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান কমিশন প্রধান। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 7টার কয়েক মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি উপদেষ্টাদের সাথে কুশল বিনিময় করেন এবং সেখানে থাকা স্মৃতি বইয়ে সই করেন। এর কিছুক্ষণ পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানানোর পর তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলের নেতাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। 53 বছর আগে দেশ স্বাধীনের ঠিক 2 দিন আগে পাকিস্তানি বাহিনীর স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিভিত্তিকভাবে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে একযোগে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ এদেশের প্রায় 2 শতাধিক কৃতি সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়। চব্বিশের গণঅভ্যুত্থান, 71-এ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতা। দেশ গড়ার দ্বিতীয় যে সুযোগ এসেছে তা হাতছাড়া হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। পাক হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি করেছে আওয়ামী লীগ সরকার। শনিবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তারা। শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়।
বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতন্ত্রে ফেরা শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। বিএনপি জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন রাজনৈতিক নেতারা কথা বলেন গণমাধ্যমে। বিএনপির নেতারা বলেন, রাজনৈতিক দল নিয়েই অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে, কোনো বিরাজনীতিকরণ বাংলাদেশের হতে দেওয়া হবে না। বিএনপি নেতারা নির্বাচনের রোডম্যাপেরও তাগিদ দেন। নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 15 বছরে যেসব বুদ্ধিজীবী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের প্রত্যাখ্যান করা হবে। 71-এর গণহত্যার সহযোগিতার বিচারের দাবি করেন তিনি, তবে আওয়ামী লীগের মতো পাতানো বিচার নয় বলে জানান তিনি। এত বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে আবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, যাতে এই দেশে আবারও ওই 71-এর যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, একটা সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেটা এক কথায় আমাদের ছাত্র তরুণরা এসছেন, বৈষম্যহীন বাংলাদেশ। প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা হত্যাযোগ্য সবগুলোই করা হয় যারা প্রতিবাদী হয়ে ওঠেন তাদের বিরুদ্ধেই। তো সেই জায়গা থেকে 14ই ডিসেম্বর আমাদের কাছে আরো বেশি গুরুত্ব বহন করে। উপদেষ্টার যে বক্তব্যটা, আমি বলেছি যে এইটা একটা বিরাজনীতিকরণের একটা আভাস তৈরি করে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। তারা যদি এরকম রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এরকম বিভাজন রেখা টানেন, এটা এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে, আমরা তো এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন পাইনি, তো সুতরাং ওইটা এইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়। আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। গণমাধ্যমের স্বাধীনতায় এক বিন্দু হস্তক্ষেপ করছে না সরকার, এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভবিষ্যতেও কোনো হস্তক্ষেপ করবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সভায় উঠে আসে জুলাই ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফ্যাসিবাদ সরকারের আদেশে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের নির্মমতার কথা। আহত গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেন, গণমাধ্যম কর্মীরা সবার খোঁজ নিলেও তাদের খোঁজ নেওয়ার কেউ নেই। সাংবাদিক নেতারা দাবি করেন, আন্দোলনে সাংবাদিকদের উপর যে ক্ষোভ ফুটে উঠেছিল তার জন্য কিছু গণমাধ্যম দায়ী। তাদের বিচারের দাবি জানান তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গণমাধ্যম কর্মীদের বেতন দিতে না পারলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। সভায় সাহসী যোদ্ধা হিসেবে 13 গণমাধ্যম কর্মীকে সম্মাননা দেওয়া হয়। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। আপনার ওয়েবসাইট চালানো দরকার নাই, আপনার কিছুই চালান। আপনার জার্নালিজম একটা কন্টেন্ট করা অনেক টাকার বিষয়, জার্নালিস্টদেরকে অনেক ইনভেস্ট করতে হয়। ক্ষমতায় গেলে অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারি চাকরিতে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করা হবে। আগারগাঁওয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নাগরিকদের সাথে মতবিনিময়ে এ প্রতিশ্রুতি দেন তিনি। আরও বলেন, দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবন্ধীদের জন্য জেলা পর্যায়ে বিশেষায়িত স্কুল ও স্বাস্থ্যসেবা চালু করবে বিএনপি। এছাড়া প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের অংশীদারিত্ব নিশ্চিত করা হবে জানিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীরা যেন বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়োগ দেয়, সেজন্য ব্যবসায়ীদের বিশেষ কর ছাড়ের ব্যবস্থা নেওয়া হবে। চাকরির ক্ষেত্রে সমান সুযোগ বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে। অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার, আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসেবল করে
গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই আন্দোলনের বিভাগের ৪৩ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ মুজিব ভারতের কাছে দেশ ইজারা দিয়েছিলেন, আর বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, এই গণহত্যার সাথে জড়িত খুনি শেখ হাসিনা ও তার দোসর, হোক আওয়ামী লীগের, হোক যুবলীগের, হোক ছাত্রলীগের, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তি এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। একই সাথে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য এই গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচারিক প্রক্রিয়ায় যারা আপনারা জড়িত ছিলেন না, আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি সেই মামলাগুলো সর্বশেষ রায় পর্যন্ত যাওয়ার জন্য সহযোগিতা না করেন, মনে রাখবেন তারা প্রত্যক্ষভাবে ওই খুনের সাথে জড়িত, আপনারা পরোক্ষভাবে ওই খুনের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। জাতিকে পঙ্গু করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন, পানি বন্টন থেকে শুরু করে দেশের স্বার্থবিরোধী চুক্তি আর বাংলাদেশকে শোষণের চিত্রই বলে দেয় ভারত গেল ৫৩ বছরে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে পারেনি। স্বাধীনতা যুদ্ধের ৫৩ বছর পরেও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি। আমরা ভারতের শত্রু নই, বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারাই আমাদের শত্রুতা করেছে। আমাদের অভিন্ন ৫৪টি নদীর বাঁধ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের শুকনো মৌসুমে তারা মরুভূমি করে ফেলছে, বৃষ্টির মৌসুমে বন্যার পানিতে ভাসিয়ে দিচ্ছে। এটি কি কোনো বন্ধুত্বের পরিচয়? এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিতে যারা পরিণত করতে পারে, তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে, আর কারো হতে পারে না। শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। সকালে তারা মিছিল সহকারে গল্লামারী বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করে বিগত সরকারের শাসনামলে জাতীয়তাবাদী চেতনার বুদ্ধিজীবীদের দমন করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন দলটির আগত নেতৃবৃন্দ। তারা আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নির্ভয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে, সামনে ও দেশের মুক্তির রাজনীতির সুযোগ থাকবে বলে আশাবাদী তারা। এ সময় বিএনপির পর খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। এর আগে প্রিয় কবিতে শেষবারের মতো দেখতে বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে ভিড় করেন তার ভক্ত, অনুরাগী ও বিশিষ্টজনরা। শনিবার বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে তার ২ দফায় জানাজা হয়। প্রিয় কবিকে শেষ বিদায় জানাতে এসে তার ভক্ত, অনুসারীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। কবির সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, যতদিন দেশে মিছিল, সংগ্রাম আর দ্রোহ থাকবে ততদিন তার কবিতা হয়ে উঠবে আরও উজ্জীবিত, আর তার অসমাপ্ত পাণ্ডুলিপি সংরক্ষণ থাকবে বাংলা একাডেমিতে। জানাজা শেষে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শেষ সময়টা তো অনেকদিন তো একা থেকেছো, সে সময়টা যদি আমাদের সাথে থাকো আমাদেরও ভীষণ ভালো লাগবে, তুমিও সুস্থ হয়ে পারো। তারুণ্যের তেজ কিভাবে সংগ্রামে কাজে লাগাতে হয় সেই বাণীও দিয়েছেন, বিরহের বেদনাও বুঝিয়েছেন। তো প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে তিনি আমাদের মাঝে বসবাস করবেন। ৬৯-এর গণ অভ্যুত্থান বলেন, আমাদের এরশাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এবং পরবর্তীতে এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওনার এই কবিতার পংক্তি আমরা গ্রাফিতিতে দেখেছি। ১৫ বছর জেনে বুঝেই ট্যাগিংয়ের রাজনীতি চলেছে এবং এখনও এই ধরনের রাজনীতি চলমান আছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরে বঙ্গীয় সাহিত্য সভায় নিজের লেখা আমি আবু বকর বই নিয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে অন্যায়ভাবে করা রাষ্ট্রদ্রোহিতার মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এসবের নিন্দা জানান এবং আওয়ামী সরকার এদেশের মানুষদের মাঝে সামাজিক সম্পর্ক নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া সাহিত্য চর্চার মাধ্যমে দেশের সব রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। সন্দেহ করে ট্যাগ দেওয়া হতো না রে ভাই, জেনে বুঝে ট্যাগ দেওয়া হতো। আমি ইউনিভার্সিটিতে আছি 35 বছর যাবত, জেনে বুঝে জানে এই ছেলেটা শিবির না, জানে এই ছেলেটা ছাত্রদল না, তার ল্যাপটপটা নেওয়ার জন্য করা হতো, বিনোদন হিসাবে করা হতো। এই 15 বছরের এই সমস্ত ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হই নাই। গুলি করে মারবে বলেছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যুদ্ধাপরাধ আইনে মামলা দিয়েছে, ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে। আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, আমাদের মনে রাখতে হবে। সম্মান ও সমতার ভিত্তিতে ভারতসহ সব দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় অন্তর্বর্তী সরকার। নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থই আছে দুই পক্ষের সাথে। সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমি আশা করি যে অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথেই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারব। পাচার হওয়া অর্থ সহজে ফেরত আনা সম্ভব হয় না, এর সাথে আন্তর্জাতিক আইন জড়িত। তাই অর্থ পাচার রোধে সরকারকে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বরিশালের ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ভবিষ্যতের জন্য পাচার না হয় সেরকম পরিবেশ সৃষ্টি করেন দেশে, এক। 2 নম্বর হলো, যতই সরকারি লোকেরা কথা বলুক, পাচার হওয়ার টাকা এত সহজে ফেরত আসে না। তবে যেটা সরকার করতে পারে সেটা হলো এমন এক পরিবেশ সৃষ্টি করা, যে পরিবেশে যে সম্পদ অর্জন করা হয় সেই সম্পদ যেন দেশে বিনিয়োগ করা হয়। দেশে বিনিয়োগের যদি সে পরিবেশ না থাকে তাহলে সম্পদ বাইরে চলে যাবে, আগেও হয়েছে, ভবিষ্যতেও যাবে। গ্যাসের সংকট কেটে গেলে ইউরিয়া সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। গ্যাস সংকটে দেশের সার উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, ঘাটতি মেটাতে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। 15 বছরে গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি। গ্যাস অনুসন্ধানে সফলতা থাকার পরও বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছে। বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতি নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সার কারখানা পরিদর্শন শেষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। আমরা তো গ্যাস সংকটের মধ্যেই আছি, কারণ গ্যাস তো গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। সেই জন্যই আমরা কখনো এই কারখানা কখনো ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি, যেন দেশে সারের সংকট না থাকে। প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকার আরও মানবিক উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করেছে প্রবাসী নেটওয়ার্ক বিপিএন। জাতীয় প্রেস ক্লাবে প্রবাসীদের সমস্যা ও অধিকার নিয়ে এক আলোচনায় এবং বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন সংগঠনটির নেতারা। এ সময় প্রবাসী আয়োজকরা বলেন, রেমিটেন্সের কারণে দেশের অর্থনীতি শক্তিশালী হয়, কিন্তু প্রবাসীদের সেবা প্রদানে কর্তৃপক্ষের যেরকম তোড়জোড় থাকা দরকার তেমনটা দেখা যায় না। এ সময় প্রবাসীদের প্রশিক্ষণ, ভিসা সহজীকরণের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। প্রবাসীদের কল্যাণে এ সময় 13 দফা দাবি তুলে ধরেন আয়োজকরা।
প্রবাসী ভাই বোনেরা, আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা আজকে আমাদেরকে শুনছেন, আপনারা আপনাদের ফ্যামিলিকে ইমোশনাল সাপোর্ট দেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আপনারা ডিসকাশন করেন। আপনারা দয়া করে এই জালিয়াতি অবৈধ কাজে কখনো জড়িত হবেন না। একজন প্রবাসীর স্ত্রী বা সন্তান যদি কোথাও কোনো বিপদে পড়েন, আমরা তার পাশে দাঁড়াতে চাই। সেই উপজেলা প্রশাসনকে, সেই পুলিশ প্রশাসনকে, ঢাকার মন্ত্রণালয়কে অন্তত একটা চিঠি লিখে আমাদের উদ্বেগের কথা জানাতে পারি, যেটা এখন কেউ করছে না। দেশে সংবিধানের নামে গণতন্ত্র হত্যা এবং ক্ষমতা টিকিয়ে রাখতে বিগত সরকার সংবিধানে সংযোজন বিয়োজন করেছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামে মানবাধিকার বিষয়ক এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আমরা দেখেছি সংবিধানের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে গণতন্ত্র হত্যা হয়েছে। আমরা দেখেছি উঠতে বসতে সাংবিধানিক চেতনা ইনজেক্ট করা হতো। আপনাদের অকুণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি। সংখ্যালঘুদের ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা নিয়ে এক গোল টেবিল বৈঠকে কথা বলেন তিনি। এতে অংশ নেন বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সময় সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে পরিমাণ নির্যাতন হয়েছে আর কোনো সময় তা হয়নি। সংখ্যালঘুদের জন্য আলাদা ভোটার তালিকা করে সংসদে আলাদা আসনের প্রয়োজনের কথাও বলেন বক্তারা। এ সময় নিজস্ব সমস্যা সমাধানে সংখ্যালঘু কমিশন হওয়া উচিত বলেও দাবি করেন তারা। পরিবেশ ধ্বংস করে এমন সকল প্রকল্প বন্ধ করতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স শনিবার পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে এমন দাবি করেন সংগঠনের সভাপতি আদিল মোহাম্মদ খান। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ডিএসসিসি ও রাজুকের বিরোধিতার পরও কার নির্দেশনায় পলাশী পর্যন্ত বর্ধিত করে সংযোগ সড়ক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে তা জাতির সামনে প্রকাশ করতে হবে। এছাড়া এক্সপ্রেসওয়ের মূল পরিকল্পনার বাইরে সংযোগ সড়ক স্থাপনের আগে জনমত নেওয়া হয়নি বলেও জানান তিনি। দেশে কিছু ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে যেগুলো ভারতকে খুশি ও সুবিধা দিতে তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে 316 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 318 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে 96,179 জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেলেন। চলতি বছরের 14 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 98,504 জন। এর মধ্যে 63.1% পুরুষ ও 36.9% নারী। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন 548 জন। আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম কমেছে 1,773 টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের সোনা বিক্রি হবে 1,38,498 টাকায়। রোববার থেকে সারা দেশে এই দর কার্যকর হবে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। 21 ক্যারেট সোনার দর কমিয়ে 1,32,200 টাকা নির্ধারণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক বয়ানের ভুল ব্যবহারের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল। শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ছাত্রদলের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় যোগ দিয়ে কথা বলেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, জুলাই বিপ্লবে একক কৃতিত্ব চায় না ছাত্রদল।
সাধারণ শিক্ষার্থীদের পুঁজি করে কেউ কেউ হল ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না, তাদের উদ্দেশ্য ভিন্ন। আওয়ামী সরকারের আমলে শিক্ষাঙ্গন ছাত্রলীগ দ্বারা কক্ষিগত ছিল। বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ক্যাম্পাসের সকল যৌক্তিক কাজে ভূমিকা রাখবে। 2000 জন শহীদ হয়েছেন, আমরা হেসে খেলে সবকিছু করে ফেলছি, কিন্তু না, ওই শহীদ পরিবারের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই একক কৃতিত্ব নেয়ার দল আমরা নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রতিটি ক্যাম্পাস বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দেবে। কতদিন পরে আমার নির্ভয়ে নিশ্চিন্তায় এখানে কত ভালো লাগছে, আমার মুক্ত ভাবে আমি এসে এখানে সকলের সামনে বসে আমার কোনো ধরনের ভয় শঙ্কা নেই। আজকে তোমাদের সামনে বসে আমি একাত্মতা হয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক। শনিবার সকালে নগরীর শেভরন ক্লিনিকে গণ অভ্যুত্থানে আহত নিবন্ধিত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আহতদের কারো চোখে বুলেট বিঁধেছে, কারো চোখে পড়েছে পাথর, কেউ বা টিয়ার শেলে আঘাতপ্রাপ্ত। ক্ষতিগ্রস্তরা চোখ নিয়ে এখন সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে। চক্ষু সেবার এই কার্যক্রম পরিচালিত হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে। দুজনের হয়তো একটা অপারেশন লাগবে কিছুদিন পরে। এটা ওই আঘাতের কারণে ছানি পড়ে গেছে ওর চোখে, তো এটা চিকিৎসা করা যাবে এখানে। আরেকজন আঘাতের কারণে রেটিনার সার্জারি হয়েছে, ওর অপারেশন। আমাদের রেটিনার সার্জারি পরে অনেক সময় 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হয় পুরোপুরি কতখানি ভিশন গেইন করবে, ওর উপর নির্ভর করবে যে ফার্দার কিছু করা যায় কিনা। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এও আশ্বস্ত করছেন যদি ফার্দার কারো যদি বিদেশে যাওয়া প্রয়োজন হয় ট্রিটমেন্টের জন্য, যেটা বাংলাদেশে পসিবল না, প্রয়োজনে বিদেশে পাঠাবেন অথবা বিদেশ থেকে ফেলো চট্টগ্রামে বা বাংলাদেশে আনাবেন। ভারত কখনো এদেশকে সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। মৌলভীবাজার প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছে তাদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে নয়। এখন সেই বিষয়ের প্রতিফলনই ফুটে উঠছে। ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। শনিবার দুপুরে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রাইদা কালেকশন নামের একটি কারখানায় জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি যুবদলের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুড়িয়ে দেওয়া হয় 10 থেকে 12টি মোটরসাইকেল। আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলছে বলেও জানায় পুলিশ। মানিকগঞ্জের শিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে 8টি দোকান। শনিবার বিকেলে আরিচা ঘাটের ডাক বাংলোর কাছে লেপ্তশোকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয়রা। কিছু সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আরিচা ও ঘিউর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে পুড়ে যায় 8টি দোকান। এই দুর্ঘটনায় প্রায় 40 লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা বা আইসিএ। প্রত্যর্পণ
প্রক্রিয়ায় যথাযথ প্রতিযোগিতা না করায় ভারতের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়। ভারত ছাড়াও এ তালিকায় আছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। সংশ্লিষ্ট দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। এবার 14.5 লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র, এদের মধ্যে ভারতীয় 18,000। গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের দায়ে প্রায় 90,000 ভারতীয়কে আটক করা হয়। এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। হরিয়ানায় পুলিশের কাঁদানে গ্যাসে পণ্ড হয়ে গেল ভারতীয় কৃষকদের দিল্লি চলো কর্মসূচি। আগামী 16 ও 18 ডিসেম্বর ট্রাক্টর মার্চ এবং রেল অবরোধ ঘোষণার ডাক দিয়েছে তারা। হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে আন্দোলনরত কৃষকদের উপর জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আহত বেশ কয়েকজন কৃষক। পরে স্থগিত করা হয় কর্মসূচি। এ নিয়ে তৃতীয়বার ব্যর্থ হলো দিল্লি চলো কর্মসূচি। 16 ডিসেম্বর পাঞ্জাবের বাইরে ট্রাক্টর মিছিল, 18 ডিসেম্বর পাঞ্জাবের রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। অবশেষে পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার অভিযোগে ক্ষমতা থেকে 13তম রাষ্ট্রপ্রধানকে অপসারণে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সাংবিধানিক আদালত। সংসদে প্রথম অধিবেশন প্রস্তাব ভেস্তে যাওয়ার 10 দিন পর দ্বিতীয় প্রস্তাবে সমর্থন মেলে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতার। প্রেসিডেন্টকে অপসারণে ন্যূনতম 200 ভোটের দরকার ছিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 204টি। প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন পার্লামেন্টের বাইরে অপেক্ষমান লাখো জনতা। এর আগে 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়া জুড়ে সামরিক আইন জারির হঠকারী সিদ্ধান্ত নেন সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। দশ দিনের বেশি সময় ধরে তীব্র জ্বালানি সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। রাজধানী দামেস্কের গ্যাস স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ সারি। 2011 সালের গৃহযুদ্ধের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে জ্বালানি তেল আমদানিতে ইরানের উপর নির্ভরশীল হয়ে পড়ে সিরিয়া। আসাদ সরকারের পতনের পর তাও বন্ধ হয়ে যায়। এদিকে নিষেধাজ্ঞার আগে দেশটির প্রতিদিন প্রায় 4 লাখ ব্যারেল তেল উত্তোলন করত, যা 2023 সালে নেমে আসে মাত্র 40,000 ব্যারেলে। প্রাকৃতিক গ্যাস উৎপাদন 8.5 বিলিয়ন থেকে 3 বিলিয়ন ঘনমিটারে নেমে আসে। এছাড়া দেশটির বৃহত্তম তেল ক্ষেত্রে এখনও কুর্দি ও আরব মিলিশিয়া জোটের নিয়ন্ত্রণে, যাদের সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে চরম জ্বালানি সংকটে ক্যারিবীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ কিউবা। রাজধানী হাভানায় গ্যাস স্টেশনে বাইরে গাড়ির লম্বা লাইনে ভোগান্তিতে পড়েছেন চালকরা। রয়টার্সের প্রতিবেদন বলছে, কয়েকদিন ধরে কিউবার অধিকাংশ গ্যাস স্টেশনে গ্যাসোলিন ও ডিজেলের সরবরাহ আশঙ্কাজনক হারে কমে গেছে। শহরের বাইরে থেকেও হাভানায় ছুটে আসছে হচ্ছে বাইকারদের। দেশটিতে জ্বালানি সংকট এতটাই তীব্র যে গেল 2 মাসে 3 বার গোটা দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ব্ল্যাকআউটের কারণে স্কুল, কলেজ ও বেশ কিছু শিল্প কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কিউবার বাম নেতৃত্বাধীন সরকার। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে কিউবার আর্থিক লেনদেনের যে চুক্তি হয়, সে চুক্তির কারণে মুক্ত বাজার থেকে জ্বালানি কিনতে পারছে না দেশটি। যুক্তরাষ্ট্রের আকাশে উঠছে রহস্যজনক ড্রোন সদৃশ বস্তু। নিউ জার্সি, নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্থানে গেল সপ্তাহে অচেনা এসব আকাশযান উঠতে দেখে আতঙ্কে সরকারের কাছে জবাব চাইছেন স্থানীয়রা। রিপাবলিকানরা বলছে, ইরান থেকে আসতে পারে এসব ড্রোন। আশঙ্কা উড়িয়ে দিয়ে FBI, পেন্টাগন বলছে দেশের জন্য এখনও কোনো ঝুঁকি তৈরি হয়নি, তবে এই আকাশযানগুলো নিয়ে শুরু হয়েছে তদন্ত। সবশেষ নিউ জার্সির এক বাসিন্দার চোখে পূর্ণিমার চাঁদের মতো রহস্যজনক কিছু ধরা পড়লে চাঞ্চল্য তৈরি হয়, কারণ তখন পূর্ণিমার সময় ছিল না। এছাড়াও শত শত ড্রোন সদৃশ আকাশযান ওড়ার খবরে স্থানীয়দের উত্তেজনার মধ্যে ছড়িয়ে পড়ে।
অনির্দিষ্টকালের জন্য সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, যে কারণে ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় দেশের বাঁহাতি স্পিনার বোলিং করতে পারবেন না। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশনকে অবৈধ বলে অভিযোগ করেন ফিল্ড আম্পায়াররা। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিক ইনফোর খবর অনুযায়ী চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। 10 ডিসেম্বর পরীক্ষার ফল জানার পরেই নিষেধাজ্ঞায় পড়েন এই অলরাউন্ডার। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড কাউন্টি খেলতে যান তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সামারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে 4 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। জাতীয় দলে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় বিসিবিও। তার দলে ফেরা না ফেরার বিষয়টি পুরোপুরি সাকিব আর নির্বাচকদের উপর ছেড়ে দিচ্ছে বোর্ড, এমনটি জানিয়েছে বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি, এই পর্যন্ত ছিল। বাইরে খেলার এটা ওরও ব্যাপার, ও অ্যাভেলেবল নাকি, অনেক কিছুর ব্যাপার। এটা তো বোর্ডের প্ল্যান, তো পরের কথা বোর্ডের কিছু না। নেক্সট টিম সিলেকশন হলে অল ক্রাইটেরিয়া ফুলফিল করে সাকিবুল হাসান টিমে আসবে কি সামনে, এটা তখন সিলেক্টেডদের ব্যাপার। 3 বিভাগে ভালো করলে উইন্ডিজকে টি-20তে সহজেই হারানো সম্ভব, এমনটাই বললেন বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকার। ব্যাটাররা ধারাবাহিক থাকার পাশাপাশি বোলাররা নিজেদের ফিরে পেলে ক্যারিবীয়দের বিপক্ষে ভালো সিরিজ হবে বলে প্রত্যাশা। কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি 3টা ফরম্যাটই 3টা সাইডই ভালো করতে পারি, বোলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট 2-1টা সিরিজ আমাদের ভালো যায়নি। তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক। এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল। এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির কারণে তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ। এদিন মাঠে গড়িয়েছে মাত্র 13.2 ওভার। টসে হেরে ব্যাট করতে নেমে অজিদের সংগ্রহ বিনা উইকেটে 28 রান। বর্ডার গাভাস্কার ট্রফি জেতার লড়াইয়ে ব্রিসবেনে স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামেন ওসমান খাজা ও নাথান ম্যাকওয়েনি। খাজা 19 আর ম্যাকওয়েনি অপরাজিত 4 রানে। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলা দেখতে মাঠে 30,000-এর বেশি দর্শক উপস্থিত ছিলেন। 15 ওভারের কম খেলা হওয়ায় দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। 5 ম্যাচের সিরিজে 1-1 সমতায় দুদল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে দ্বন্দ্বে 2021 সালে প্রথমবার অবসর ঘোষণা করেছিলেন আমির। তবে পাকিস্তানের ক্রিকেটে পট পরিবর্তনে চলতি বছরের টি-20 বিশ্বকাপ দিয়ে আমির আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে বিশ্বকাপে সুবিধা করতে পারেননি। বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ হয়নি। 2009 সালে অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের জার্সি গায়ে 3 ফরম্যাটে 271 উইকেট ঝুলিতে ভরেছেন। ব্যাট হাতে করেছেন 1179 রান। ফিক্সিংয়ের অভিযোগে দীর্ঘদিন ক্রিকেট থেকে নিষিদ্ধও ছিলেন আমির। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে আবাহনীকে হারালো মোহামেডান। কুমিল্লা 1-0 গোলে আকাশী নীলদের হারিয়েছে সাদা কালো শিবির। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ জুড়ে আধিপত্য ছিল মোহামেডানের। শুরু থেকে আক্রমণের পসরা সাজায় আলফাজ আহমেদের শিষ্যরা, যদিও গোল পেতে সময় লেগেছে মতিঝিল পাড়ার ক্লাবটির। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক সলিমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের ম্যাচে ফেরার চেষ্টা চালায় ঢাকা আবাহনী, তবে ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় মারুফুল হকের দল। যোগ করার সময় গোল করলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। টানা 3 ম্যাচ জিতে বিপিএল পয়েন্ট টেবিলে চূড়ায় অবস্থান করছে ক্লাবটি।
মেয়েদের ফুটবলে আছে নতুন কিট স্পন্সর। 2025 সালে ফিফা উইন্ডোতে ম্যাচ সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। বাফের মার্কেটিং কমিটিও খুশি ক্লায়েন্টদের আগ্রহে। এসব কথা বলছেন সহ সভাপতি ও নারী উইংয়ের প্রধান। যখনই আমি ফিফা ফ্রেন্ডলি খেলবো তখন আমার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা এসে যায় সামনে। ওটার জন্য মার্কেটিংয়ের সাথে বসলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট হবে কি না, সেখানে যদি হয় তাহলে আমরা প্ল্যান করতে পারি। তো ওনার সাথে বসে আমি সেটা নিয়ে কথা বলছিলাম। তো মোটামুটি কনফার্ম যে হবে। তো আমার প্ল্যান আছে ইউএকে চিঠি দেওয়া। আমি আজকে জিএসকে বলবো ইউএকে চিঠি দেওয়ার জন্য। যে আমাদের কিট পার্টনার আমরা কখনো পাইনি বাংলাদেশে, তো সেটা নিয়ে আমি কাজ করছি এবং আমি বিশ্বাস করি যে এই মাসের শেষে কিংবা জানুয়ারি মাস থেকে ইনশাআল্লাহ আমরা বেশ কিছু পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট করতে পারবো। শেষ করছে এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।